আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি নাবিলা হাসান। কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে টানা 3 দিন সাধারণ ছুটির পর খুলে দেওয়া হয়েছে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান। বুধবার অফিস কার্যক্রম চলে বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত। কালও থাকবে একই সূচি। এই জন্য ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে তীব্র যানজটের কবলে পড়ে অফিসগামীরা। সাদিয়া কানিসার রিপোর্ট। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গেল কয়েকদিনের সহিংসতার ঘটনায় স্থবির হয়ে পড়ে রাজধানী সহ সারা দেশ। সাধারণ ছুটির পর অফিস আদালতের কার্যক্রম চালু হওয়ায় আবারও চিরচেনা রূপে নগরী। অফিস শুরু হওয়ায় রাস্তায় চাপ বেড়েছে পরিবহনের। কারফিউ শিথিল হলেও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বিবেচনায় সড়ক বন্ধ রাখায় যানজটের তীব্রতা বেশি। অফিসগামীদের রাস্তায় কেটেছে অনেকটা সময়। প্রায় 1.5 ঘন্টা ধরে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের ওখানে দাঁড়ানো ছিলাম। পরে আমি আমার ওয়াইফকে আনন্দ জানাচ্ছি, সে ঢাকা মেডিকেলে জব করে। সে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, এখনো যে কয়টার সময় পৌঁছাবো এখনো জানি না। কারফিউটা শিথিল করা হয়েছে, সুতরাং আমাদের যাতায়াতের ব্যবস্থাটা একটু শিথিল করা হোক, যেন আমরা নির্বিঘ্নে সময় মতো গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। জ্যাম লাগে রয়েছে, কবে ছুটবে এর তো কোনো ইয়ে নেই। আবার 3টা বাজে আবার ঘরে ফিরতে হইব। টাকারগাঁও থেকে গাড়ি ঘুরে একসাথে ফেলে দিতেছে, আমরা ফার্ম গেটে যাইতে পারতেছি না, অফিস করতে পারতেছি না। অফিস 11টার তো অফিস। কয়েকদিন আর্থিক লেনদেন বন্ধ থাকায় ব্যাংক ও বুথগুলোতে ছিল বাড়তি চাপ। জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতেও উপচে পড়া ভিড় দেখা গেছে। গ্রাহকদের সেবা দিতে ব্যস্ত ছিলেন কর্মকর্তা কর্মচারীরাও। সকাল 11টা থেকে আমাদের প্রচুর গ্রাহকের সমাগম ছিল এবং ওনারা নিয়মিত লেনদেন করতেছে এবং স্বাভাবিকভাবেই সব কিছু চলতেছে। যদিও আজকে আমাদের ব্যাংকিং সময়টা খুবই অল্প, কিন্তু আমরা এই অল্প সময়ের মধ্যে যতজন কাস্টমার আসবে তাকে আমরা সবাই সার্ভিস দেব। এক তো শর্ট টাইমে আমরা কিভাবে কভার করব, আসলে আমাদের উপর একটু প্রেশার পড়বে। আর এতদিন মানুষ টাকা তুলতে পারেনি, তো স্বাভাবিক তো ব্যাংকে একটা প্রেশার আসবেই। এদিকে 4 দিন পর পণ্য সরবরাহ স্বাভাবিক হওয়ায় রাজধানীতে পণ্যবাহী শত শত ট্রাক ঢুকছে। অফিসের কাজে মানুষ এট এ টাইমে ঘর থেকে বের হয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তায় ব্যারিকেড আছে, সেই ব্যারিকেডগুলো সরাতে একটু সময় লেগেছে। গাড়ির সংখ্যাটা একটু বেশি, এটা একটু মিনিমাইজ করতে আমাদের একটু সময় লেগেছে। কারফিউ শিথিল হলেও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। কারফিউর মাধ্যমে সহিংস পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে শেরপুরে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন শেষে জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বক্তব্যকালে তিনি কথা জানান। সেনাপ্রধান বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে 57টি জেলায় সেনাবাহিনীর অবস্থান রয়েছে, তবে তা বেশি দিন স্থায়ী হবে না। সেনাবাহিনীর ভূমিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সন্তুষ্ট বলে জানান সেনাপ্রধান। 4 দিন পোশাক কারখানা বন্ধ থাকায় এই খাতে প্রায় 10,000 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ এর সভাপতি এস.এম. মান্নান কোচি। আর এফবিসিসিআই এর সাবেক সভাপতি জসিমউদ্দিন বলেন, ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে, কারণ ঠিক সময়ে পণ্য দিতে না পারলে ক্রেতারাও বিক্রেতাদের কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারে। খান আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে কারফিউ জারির পটভূমিতে প্রায় সব শিল্প কারখানার উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে বেশি বেকায়দায় পড়েছে রপ্তানি খাত, যার মধ্যে অন্যতম তৈরি পোশাক শিল্প। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও যা ক্ষতি হওয়ার এরই মধ্যে হয়ে গেছে। টানা 4 দিন বন্ধ ছিল পোশাক কারখানা। পোশাক খাতে গড়ে প্রতি মাসে $450 কোটি মূল্যের পণ্য রপ্তানি হয়ে থাকে। এই হিসাবে প্রতিদিন রপ্তানির পরিমাণ $15 কোটি বা 1,600 কোটি টাকা। বিজিএমই সভাপতি এস.এম. মান্নান কোচি জানালেন, পোশাক খাতে 4 দিনের ক্ষতি প্রায় 10,000 কোটি টাকা। শুধুমাত্র যদি ফ্যাক্টরি না চালাই তাহলে 1,600 কোটি টাকা। 4 দিনে আমাদের 6,400 কোটি টাকা আমাদের ক্ষতি হয়েছে। তারপর শ্রমিক ভাই বোনদের মজুরি দিতে হবে। তারা 4 দিন তো যেহেতু কাজ হয়নি, তাতে করে আমাদের প্রায় 1,000 কোটি টাকা লোকসান হয়েছে। আমাদের যারা অ্যাসেসরিজ, বিভিন্ন সুই, সুতা, বোতাম, তাদেরও বলতে গেলে প্রায় 2,500 কোটি টাকার মতো লোকসান হয়েছে। এমনইভাবে আমাদের সাথে সম্পৃক্ত পরিবহন থেকে শুরু করে আরও ব্যাংকিং খাত রয়েছে।
ক্ষতির হিসেব কেবল এখানেই আটকে নেই। বিজিএমইর সভাপতির সাথে সুর মেলালেন এফবিসিসিআর সাবেক সভাপতি জসিম উদ্দিনও। বললেন, পরিস্থিতি স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়ের কারণে ক্রেতার হাতে সঠিক সময়ে পণ্য পৌঁছানো কঠিন হবে। ফলে রপ্তানি আদেশ বাতিল কিংবা ক্ষতিপূরণ দাবিও করতে পারে ক্রেতারা। গার্মেন্টস বলেন, অন্যান্য যে সকল এক্সপোর্ট ইন্ডাস্ট্রি, এগুলি ক্রেতাদের অর্ডার আছে এবং ক্রেতাদের অন টাইম শিপমেন্ট করতে হবে, এবং অন টাইম শিপমেন্ট না করতে পারলে যেটা হয়, তারা যদি অন টাইম তাদের গুডস না পায়, তারা কিন্তু ওগুলি আবার সেল করতে পারে না। তাইলে যেটা হয়, অন টাইম শিপমেন্ট না করতে পারলে যদি তারা সেল না করতে পারে, সেল লস পর্যন্ত ক্লেম করে তারা। নির্ধারিত সময়ে আমি যদি আমার মাল রপ্তানি করতে না পারি এবং আমি যদি আমার শিল্প না চলে, তাহলে আমি যদি সেলাই করতে না পারি, তাহলে যদি আমার বায়ার মালটা তো আমার বাতিলও করতে পারে, অর্ডার ডিসকাউন্টও করে দিতে পারে, এটা তাদের সেই ক্ষমতা রয়েছে। তাই আজকে বিশাল একটা অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জের মুখে আমরা সামনে পড়তে যাচ্ছি। এই ধাক্কা সামলে ওঠা পোশাক খাতের জন্য চ্যালেঞ্জিং মনে করে রপ্তানিকারকরা বলেন, সরকারকে এক্ষেত্রে সহযোগী ভূমিকা পালন করতে হবে। খান আলামিন, RTV, ঢাকা। বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে স্বল্প দূরত্বে চলাচলকারী কিছু যাত্রীবাহী ট্রেন। কারফিউ শিথিল থাকার সময় এসব ট্রেন চলবে। রেলওয়ে জানায়, ঢাকা নারায়ণগঞ্জ, গাজীপুর এবং ঢাকা টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো চলবে। দূরবর্তী যাত্রার মধ্যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে তিতাস কমিউটার ট্রেন। সকাল 10:15টায় যাবে আর ফিরবে দুপুর 1:05। ঢাকা নারায়ণগঞ্জ পথে 20 বারের বেশি যাতায়াত করলেও বৃহস্পতিবার 3-4 বার আসা যাওয়া করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রেলের পশ্চিমাঞ্চলের রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ এবং লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত চলাচল করতে পারে কমিউটার ট্রেন। এর বাইরে মালবাহী আর তেলবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কারফিউ পরিস্থিতির হেরফেরে রেল চলাচল সময়েরও পরিবর্তন হতে পারে। চালু হতে পারে আন্তনগর ট্রেন। 5 দিন পর স্বল্প পরিসরে চালু হয়েছে ইন্টারনেট সেবা। স্বাভাবিক হতে শুরু করেছে ব্যাংকিং, এটিএম, সরকারি ও বেসরকারি সেবা। টাকা তুলতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে থাকা এটিএমগুলোতে ভিড় করছে গ্রাহকরা। অন্যদিকে ফেসবুক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম এখনও চালু হয়নি। তবে স্বাভাবিক রয়েছে জরুরি সহ প্রয়োজনীয় সরকারি ও বেসরকারি ওয়েবসাইটের কার্যক্রম। এতে ভোগান্তি কমেছে নগরবাসীর। ছয় দিনের একটা ঝামেলা গেছে। এখন সবারই টাকা লাগবে, আসলে ক্যাশ টাকা অনেকেরই ছিল না। এখন টাকা তো অবশ্যই রাখতে হবে, বেশি রাখতে হবে। অফিসে এসে মানে ফার্স্টেই আমি বুথে ঢুকলাম আর কি, আমি এখনই ট্রাই করছি। এর আগে যখন ঝামেলা ছিল, এই অবরোধ ছিল, তখন আমি ট্রাই করছি, আমি তখন টাকা তুলতে পারি নাই। আজ রাত থেকে বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাবে গ্রাহকরা। আগামী রবি সোমবারের মধ্যে চালু হবে মোবাইল ইন্টারনেট। বিকেলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুষ্কৃতকারীদের দেয়া আগুনে ক্ষতির কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হচ্ছে জানিয়ে পলক বলেন, দ্রুততার সঙ্গে সবকিছু মেরামতের চেষ্টা চলছে। রাত থেকে বাসাবাড়িতে পরিপূর্ণভাবে ব্রডব্যান্ড সেবা চালু করা হবে বলে জানান তিনি। তবে মোবাইল ইন্টারনেট সেবা পেতে আগামী রবি বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। পরিস্থিতি পর্যালোচনার পর খুলে দেওয়া হবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানালেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে সাম্প্রতিক সহিংসতায় নিহত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের সর্বশক্তি দিয়ে নাশকতাকারীদের চিহ্নিত, গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা হবে। মারুফ রেজা রিপোর্ট। দেশব্যাপী সাম্প্রতিক সহিংসতায় নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আক্রমণের শিকার হন। তাদের মধ্যে কয়েকজন নিহত সদস্যের স্বজনদের সাথে নিজ দপ্তরে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাৎক্ষণিক সহযোগিতা হিসেবে প্রতিটি পরিবারের হাতে তুলে দেন 5 লাখ টাকার চেক। আশ্বাস দেন সবসময় পাশে থাকার। ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না। যারা মারা গেছেন তারা যেই কয়জন রিপোর্ট করেছেন আমাদের পুলিশ সেই কয়টাই বলতে পারবে। এরপরের ঘটনা কয়জন মারা গেছেন আমরা বলতে পারবো। নৈরাজ্যকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রত্যাশা করেন দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার। আমাদের পুলিশের মেরে ফেলছে,
কেপিআইগুলো ধ্বংস করে দিচ্ছে। আমরা তো এইভাবে বসে থাকতে পারি না। আমরা সবাইকে চিহ্নিত করে তাদেরকে আইনের সম্মুখে আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই হবে। কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র, আইন ও তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা বলেন শিক্ষামন্ত্রী। বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে। এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা, সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই। পরীক্ষার বিষয়টা সবচাইতে বেশি অগ্রাধিকার পাচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে। আলটিমেটামের পরে যখন হত্যাযজ্ঞ হয়, তখন আলটিমেটাম যারা দিচ্ছেন তাদের কাছে তো আমাদের সবার প্রশ্ন থাকবে যে আসলে সেই আলটিমেটামগুলোর উদ্দেশ্য কি এটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 48 ঘন্টা আলটিমেটামের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনের নামে আর কোনো সহিংসতা মেনে নেওয়া হবে না। মারফরেজা, RTV, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতায় জড়িতদের গ্রেফতারে রাজধানী সহ সারা দেশে চলছে সাঁড়াশি অভিযান। এখন পর্যন্ত 154টি মামলায় 1700-র বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সেতু ভবনের অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি সম্পৃক্ত 2 জন এবং ইন্ধনদাতা 7 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আর নরসিংদী জেলা কারাগার থেকে পালানো 2 নারী জঙ্গিকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। দীপ্তচন্দ্র পালার রিপোর্টে বিস্তারিত। গেল 19 জুলাইয়ের হামলার চিত্র এটি। বিএনপি জামাতের নির্দেশনায় সেতু ভবনে আগুন দেয় এই 2 যুবক। ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে কুড়িল থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, শুধু হামলাকারীই নয়, হামলার পেছনের পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনা হয়েছে। সানিয়াত বলু, বরকতুল্লাহ বলুর ছেলে, সে সরাসরি তারেক জিয়ার সাথে তার যোগাযোগ হয়েছিল এবং মোশাররফ হোসেন কাইল্লাখন, নাসির উদ্দিন এবং মিজানুর রহমান এবং জামাতের ছিল রেজাউল করিম ভাটারাতানা, জামায়াত ইসলামের সভাপতি, তারা সহ এবং এই এলাকাগুলিতে তারা নেতৃত্ব দিয়েছে এবং এই এলাকার লোকজনকে জোর করে সেতু ভবনে তারা অগ্নিসংযোগ এবং লুটপাট ঘটিয়েছে এবং সেই ঘটনায় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং তারা সিসিটিভিতেও দেখা যাচ্ছে এবং তারা সব কিছু স্বীকারও করেছে আমাদের কাছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে সহিংসতায় 3 দিনে ঢাকায় 1,500-এরও বেশি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আর বিভিন্ন থানায় মামলা হয়েছে 154টি। এছাড়াও পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলায় ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। 154টি মামলা দায়ের করা হয়েছে এবং 154টি মামলায় এখন পর্যন্ত 1380 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অসংখ্য জন আমাদের কাছে কিন্তু রিমান্ডে রয়েছে। আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে তারা কিন্তু রিমান্ডে রয়েছে। তারা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে। রাস্তায় যে ট্রাফিক পুলিশের বক্সগুলি দেখেন, সেই 69টি পুলিশ বক্স তারা পুড়িয়ে দিয়েছে। 3টি থানায় আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। প্রায় 8,72,00,000 টাকার মতো আমাদের যে স্থাপনাগুলি, সেই স্থাপনাগুলি ধ্বংস করা হয়েছে। এদিকে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 2 নারী জঙ্গিকে গ্রেপ্তার করেছে সিটিটিসি ইউনিট। ভোরে মিরপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় নারী জঙ্গি ইশরাত জাহান মৌ ও খাদিজা মেঘলাকে। তাদেরকেও সেই জামাত বিএনপি চক্র তারা মুক্ত করে নিয়ে এসে আমরা এই সংবাদ পাওয়ার সাথে সাথে সিটিডিসি এই জঙ্গিদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তার করার জন্য আমরা কাজ শুরু করি। আজকে ভোরে তাদেরকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। এছাড়াও কারাগার থেকে পালানো বাকি আসামি সহ আরো 7 জঙ্গিকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান সিটিটিসির অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান। 7 জন আরো জঙ্গি পলাতক আছে, তাদের বিষয়ে আমরা কাজ করতেছি। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। আপাতত কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত 16 জুলাই ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে মোট 6 জনের মৃত্যুসহ সংঘর্ষ সহিংসতার ঘটনায় কেবল তদন্ত করা হবে বলে জানিয়েছেন বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান। দুপুরে কমিশনের বৈঠক শেষে কথা জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিশন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানতে চাইবে। গত 18 জুলাই কমিশন গঠন করে আগামী 30 কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। 19 জুলাই কমিশনের প্রধান হিসেবে বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান দায়িত্ব গ্রহণ করেন। যেহেতু এর পরবর্তী ঘটনাগুলো প্রজ্ঞাপনের পরে হয়েছে, সুতরাং এখন পর্যন্ত এই 6 জনের ব্যাপারেই বলা। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি সম্পূর্ণ সততা, নিষ্ঠতা এবং স্বচ্ছতার মধ্য দিয়ে আমি পালন করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়াকে তাদের পেরুচুয়া ব্রাঞ্চের গাড়ি বাংলাদেশে তৈরির সুবিধা স্থাপনের আমন্ত্রণ জানিয়েছেন। সকালে দেশটির বিদায়ী হাইকমিশনার হাসনাহ মোহাম্মদ হাশিম বিদায় সাক্ষাৎকার করতে এলে এ আহ্বান জানান সরকার প্রধান। হাইকমিশনার বলেন, স্থানীয় পিএইচপি মোটরস এখানে মালয়েশিয়ান ব্রাঞ্চ পেরুজুয়া গাড়ি জড়ো করেছে। পিএইচপি পরিবারের পিএইচপি মোটরস মালয়েশিয়ার একটি শীর্ষস্থানীয় অটোমোবাইল ব্রাঞ্চ পেরুজুয়ার সাথে তাদের গাড়ি ও এসইউভিগুলো বাংলাদেশে একত্রিত করে স্থানীয় বাজারে বিক্রি করার জন্য চুক্তি করেছে। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নৈরাজ্যকর পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে বলেও মন্তব্য করেন হাই কমিশনার হাসনাহ মোহাম্মদ হাশিম। নাশকতার আগুনে পুড়েছে সিটি কর্পোরেশনের বর্জ্য পরিবহনের 4 ভাগের 1 ভাগ ট্রাক। ভাঙচুর করা হয়েছে বিভিন্ন অফিস। ক্ষতি আনুমানিক 205 কোটি টাকা বলে জানিয়েছে উত্তর সিটি। সকালে ক্ষতিগ্রস্ত অফিস পরিদর্শনে এসে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে সেবা খাতের উপর এভাবে তাণ্ডব চালানো হয়েছে। আর উত্তরের মেয়র জানিয়েছেন, যেটুকু সক্ষমতা আছে তা দিয়ে নগরবাসীকে সেবা দিচ্ছে উত্তর সিটি। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গেল শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 4-এর কার্যালয়ে প্রথমে চালানো হয় ভাঙচুর। এরপর একে একে জ্বালিয়ে দেয়া হয় বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহার করা গাড়ি। সকালে আঞ্চলিক অফিস পরিদর্শনে আসেন স্থানীয় সরকার মন্ত্রী ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। কথা বলেন ড্রাইভারদের সঙ্গে। পরে এক ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, শুধু উত্তর সিটি নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ সিটি সহ স্থানীয় সরকারের অধীনে থাকা বিভিন্ন সেবা সংস্থা। দ্রুত এসব ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে মনে করেন তাজুল ইসলাম। দক্ষিণ সিটি কর্পোরেশনে এরকম অসংখ্য গাড়ি পোড়াইয়ে দেওয়া হয়েছে এবং তাদের বিভিন্ন স্থাপনাতে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তারা একটা তালিকা তৈরি করছে এবং আজকে আমরা অফিস খুলেছি, সমস্ত তালিকাগুলো আজকে আমাদের কাছে প্রেরণ করবেন। প্রায় 3,500 টন বর্জ্য এরকম সীমিত সামর্থ্য তারা কিন্তু পরিষ্কার করেছেন। মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, বর্জ্য ব্যবস্থায় বেশি গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আমাদের ক্যাপাসিটি কিন্তু 4 ভাগ থেকে 1 ভাগ কিন্তু নেই, তার থেকেও বেশি, কিন্তু আমরা চেষ্টা করছি। নগরবাসীর সহযোগিতা চাই। আমাদের সীমিত সংখ্যক গাড়ি দিয়েও আমরা চাবো এই নগরবাসীকে তাদের সেবা যেন কোনো ধরনের জন্য সমস্যা না হয়। পরে মোহাম্মদপুরের আঞ্চলিক অফিস পরিদর্শনে যান মন্ত্রী ও মেয়র। ভাঙচুরে এই অঞ্চলে আনুমানিক 3.5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বিটিভিতে নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে নাশকতাকারীরা। রাষ্ট্রীয় এই প্রচার মাধ্যমের নিরাপত্তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। সকালে বিটিভি পরিদর্শনে গিয়ে তিনি আহ্বান জানান। বলেন, দ্রুত দুর্বৃত্তদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। বিটিভির মহাপরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, বিটিভিকে আগের জায়গায় ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, একেবারে নতুন করে সবকিছু গড়ে তুলতে হবে। এটিকে রিকভারি নয়, এটিকে পুনর্গঠন করতে হবে। সহসায় আমরা সেই পুনর্গঠন করতে পারবো এরকমটি আমাদের মনে হচ্ছে না। আমরা চেষ্টা করছি যে সম্প্রচার চালিয়ে যেতে এবং আমাদের সম্প্রচার চলমান আছে। ভবিষ্যতে যাতে এই ধরনের প্রতিষ্ঠানকে আরও বেশি শক্তিশালী সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়, আমি সেই বিষয়টিকে স্মরণ করিয়ে দিতে চাই। এবং একই সাথে যারা এই ধরনের উন্মত্ত সন্ত্রাস করেছে, যারা রাষ্ট্রীয় সম্পদকে ক্ষতি করার চেষ্টা করেছে, যারা আমাদের সম্মানের সুনামের বিষয়টি, আমাদের গর্ব করার বিষয়টিকে আক্রমণ করেছে, তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পাড়া মহল্লায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। দেশজুড়ে কারফিউর কারণে কিছুটা দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। তাদের দুর্দশা লাঘবে খাদ্য সামগ্রী বিতরণের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। নোবেল লরেট অধ্যাপক ইউনূস বাংলাদেশের বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছেন, বিশ্বকে আহ্বান জানিয়েছেন আমার দেশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য।
আর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিশ্ব দরবারে প্রশংসিত অর্জনগুলো আজ দেশ বিরোধীদের হামলায় আক্রান্ত। ধ্বংসযজ্ঞ ঢাকাবাসীর কত প্রিয় এই মেট্রো রেল পুড়ে ছাই হয়ে গেছে। পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। মহানগরে, জেলায়, উপজেলায়, পাড়ায়, মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে সর্বত্র শেখ হাসিনার ডাকে দুর্বৃত্ত দুর্গ গড়ে তুলুন, আগুন সন্ত্রাসে। এর আগে দুর্বৃত্তদের নাশকতায় ক্ষতিগ্রস্ত সেতু ও বিআরটিএ ভবন পরিদর্শন করেন ওবায়দুল কাদের। বিপুল দেবরাই, RTV, ঢাকা। সরকারি পতন ও সংলাপ ছাড়া চলমান পরিস্থিতি সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের ৮ দফা দাবি মেনে না নিয়ে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করেন ফখরুল। হতাহতের সংখ্যা নিয়ে জাতিকে বিভ্রান্তিতে রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় বাহিনী দিয়ে পরিকল্পিত সহিংসতা ও সরকারি স্থাপনায় আগুন দিয়ে বিএনপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টার অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এবারকার আন্দোলন তো একটা আই ওপেনার। এবারকার আন্দোলনে সমস্ত মানুষ, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। আপনারা নিজেই অনেক রিপোর্ট করেছেন। সুশাসন প্রতিষ্ঠা করতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ, যে কারণেই আজকে জনগণের যে পুঞ্জীভূত ক্ষোভ তারই বহিঃপ্রকাশ হয়েছে আপনার এটার মধ্যে দিয়ে। হ্যাঁ, সাময়িকভাবে তারা সেটাকে আপনার সেনাবাহিনী নামিয়ে দমন পীড়ন করে, নির্যাতন নিপীড়ন করে তারা এটাকে হয়তো থামিয়ে দিতে পারে, কিন্তু এটা যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কিন্তু এটা কখনোই সেই সমাধান হবে না। গোটা জাতিকে একটা ভ্রান্ত ধারণা দিতে চায় এবং সেখানে তারা এই হতাহতটাকে পুরোপুরি বাদ দিয়ে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে দুবাই সরকার এখনো কিছু জানায়নি। বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সড়কে জড়ো হয়ে কিছু বাংলাদেশি কর্মী বিক্ষোভ করে। ওই ঘটনার পর দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেছে মর্মে খবর চাওয়া হয়। নিম্ন আয়ের দেশ নয়, উন্নয়নশীল দেশ। আমাদের কাছে এখনো কোনো খবর আসে নাই, এখনো কোনো ধরনের ইনফরমেশন আসে নাই, কোনো ধরনের চিঠি আসে নাই, কোনো ধরনের তথ্য আমরা পাই নাই। আমরা পাইলে পরে আপনাদেরকে জানাবো। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। গত 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। অলিম্পিক উদ্বোধন করছেন আন্তর্জাতিকভাবে, আর কোর্টে বলেছে নিম্ন আদালত। আমরা দেখিয়েছি এফআইআর থেকে, চার্জশিট থেকে, যে এখানে মামলার যথেষ্ট উপাদান আছে, কাজে এটা খারিজযোগ্য। আদালতকে আমরা অনেকগুলো সিদ্ধান্ত দিয়েছি, মিস্টার মামুন অনেকগুলো সিদ্ধান্ত দিয়েছেন, দুপক্ষ শুনে আদালত খারিজ করে দিয়েছেন, যেহেতু অপরাধের প্রাথমিক সত্যতা আছে। আমরা আপিলে যাব, যেহেতু ডক্টর ইউনূস সাহেব সর্বকাল আপনাদের বলেছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। উনি বিদেশের সমস্ত প্রোগ্রাম ফেলে দিয়ে এসেছেন। আমরা সুপ্রিম কোর্টে এইখানে আমরা আপিলে যাব। নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে। এতে দেশটির সোর্স এয়ারলাইন্সের ছোট উড়োজাহাজটিতে 19 আরোহীর 18 জনই নিহত হয়। তবে পাইলটকে আহত অবস্থায় উদ্ধারের পর চিকিৎসা দেওয়া হচ্ছে। বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি কর্মীরাই ছিলেন। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। বুধবার স্থানীয় সময় বেলা 11টার দিকে সূর্য এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ কাঠমান্ডুর বিমানবন্দর থেকে পোখারা নগরীর উদ্দেশ্যে উড্ডয়নের সময় রানওয়েতে কাত হয়ে পড়ে আগুন ধরে যায়। ত্রিভুবন বিমানবন্দরের তথ্য মতে উড়োজাহাজটিতে 2 জন ক্রু ও 17 জন টেকনিশিয়ান ছিলেন। রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য তাদের নেপালের পোখারা শহরে যাওয়ার পথে ছিল।
এদিকে দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন এমআর সাক্ষ্যকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান বিমানবন্দরের নিরাপত্তা প্রধান অর্জুন চাঁদ। নেপাল পুলিশের প্রকাশিত ভিডিওতে বিমানবন্দরের রানওয়েতে জ্বলতে থাকা উড়োজাহাজ থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। দেশটির গণমাধ্যমগুলোতে দমকল কর্মীদেরকে আগুন নেভাতে দেখা গেছে। এই উড়োজাহাজ দুর্ঘটনা আরও একবার নেপালে আকাশপথে ভ্রমণের বিপদ নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে। পার্বত্যময় হওয়ার কারণে নেপাল বিমান চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। 2000 সাল থেকে নেপালে উড়োজাহাজ কিংবা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রায় 350 জন মানুষের মৃত্যু হয়েছে। রাকিব হাসান, RTV। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের প্রার্থী হওয়ার পথে আরও এগিয়ে গেলেন কামালা হ্যারিস। স্থানীয় সময়ের সোমবার ডেমোক্রেটিক দলের প্রতিনিধিদের অধিকাংশই কামালা হ্যারিসের পক্ষে দাঁড়িয়েছেন, যাদের ভোটেই দলের প্রার্থী নির্বাচিত হবেন কামালা। রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রচারণাও শুরু করেছেন তিনি। সাধারণত বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাথমিক বাছায় নিজ দলের প্রেসিডেন্ট প্রার্থীকে বেছে নেন প্রতিনিধিরা। গেল রোববার বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্নের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জো বাইডেন। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ দুটি পৃথক ভূমিধসের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 229 জনে। তাদের মধ্যে বহু নারী রয়েছেন। জানা যায়, স্থানীয় সময় গেল সোমবার দেশটির গোফা জেলার প্রত্যন্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। এরপর সেখানে সাহায্যের জন্য জড়ো হওয়া ব্যক্তিরা মঙ্গলবার দ্বিতীয় ভূমিধসের ঘটনায় চাপা পড়ে। কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তল্লাশি ও উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রধান প্রতিদ্বন্দ্বী ফাতাহ আন্দোলন সহ অন্যদের সঙ্গে চুক্তি সইয়ের কথা ঘোষণা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফলে গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষে উপত্যকায় ফিলিস্তিনের সব পক্ষের সম্মিলিতভাবে শাসন করার সুযোগ তৈরি হবে বলে মন্তব্য চীনের। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক, ফাতার প্রতিনিধি মাহমুদ আল আলাওয়াল এবং অপর 12টি ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতিনিধিরা বেইজিংয়ে বৈঠকে বসে। সেখানে যুদ্ধ পরবর্তী সময় গাজা শাসন করতে অন্তর্বর্তীকালীন জাতীয় ঐক্যের সরকার গঠনে সম্মত হয়েছে প্রতিনিধিরা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।